আমরা এমন অনেকেই আছি যারা নিজেদের আপন মানুষকে, কাছের মানুষদেরকে জেনে বুঝে অনেকভাবে কষ্ট দেই, সেটা কথার মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে। তারা আপনজন বিদায় হয়তো বা আপনাকে সে অভিশাপ দিবে না, কিন্তু আপনার কথার মাধ্যমে যে সে আঘাতটুকু পাবে আর তার কারণে যে একটা দীর্ঘশ্বাস ফেলবে, সেটা কিন্তু অভিশাপের থেকে কোনো অংশে কম না। তাই কাছের মানুষ হোক বা দূরের মানুষ, কাউকে আঘাত দিয়ে কথা বলার আগে অবশ্যই ভেবেচিন্তে কথা বলবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গতকালকে রাত্রে খুব তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে পড়েছিলাম। দেখা যায় গ্রামের মানুষের কাছে কিন্তু রাত 10টা, 10:30 এটা শীতের অনেক রাত। আর শহরে শীত হোক বা গরম, 10টা, 10:30 সেটা কিন্তু সন্ধ্যা 6টা, 7টার মতো। তো গতকালকে বিকেলে আমি ডাক্তারের কাছে গেছিলাম ওদেরকে নিয়ে নিজের জন্য। তো ওখানে কিছু টেস্ট করার বাকি ছিল, সেগুলো নিয়ে রিপোর্ট দেখিয়ে এসেছি। তো এই জন্য বিকেলে আমাদের আর কোনো বিশ্রাম নেওয়া হয়নি। তো ওই জন্য না আর কি রাতে তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে পড়েছিলাম 10টা, 10:30টার ভিতরে। তো দেখা যায় রাত্রে কিন্তু অনেকটা সময় ঘুম হয়ে গেছে, যার কারণে সকালবেলা আর ঘুমানো হয়নি। রাতে বেশি সময় ঘুমালে হয় কি, দেখবেন সকালটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এমনিতে দেখবেন রাত 12টা, 1টা, 2টো বেজে যায় ঘুমাতে ঘুমাতে। আর যেহেতু একটি ইউটিউব চ্যানেল আছে, এই কারণে তো দেখা যায় রাতে ঘুম নেই বললেই চলে। কার ভিডিও দেখব, কার ভিডিও দেখব না, এই করে করে কিন্তু ঘুমাতে অনেক বেশি লেট হয়ে যায়। তো যাই হোক, যেহেতু অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, এই জন্য সকালটা কিন্তু খুব তাড়াতাড়ি উঠেছি সকালবেলা আর কি। দেখা যায় তাছাড়া কিন্তু 7টা, 7:30 বেজে যায়। আর এখন দেখা যায় গতকালকে যেহেতু ঘুমিয়েছি তাড়াতাড়ি, এই জন্য কিন্তু 5:45, 6টার মধ্যে উঠেছি। তো ওদেরকে তো আর অত সকালবেলা উঠাইনি। তো আমি সকালবেলা উঠে নিজের কাজকর্ম যা ছিল বাকি ওগুলো করেছি। আর এখানে হচ্ছে এই তো সবাই ওঠার পরে কিছু চা নাস্তা খাওয়া হয়েছে, সেই থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি। আমি যখন আগে আমার ভিডিওতে ভয়েস দিতাম, বুঝতাম না কোথা থেকে কি বলতেছি, কি করছি না করছি, কিন্তু এখন এমন একটা সমস্যা হয়ে গেছে, ভিডিওতে কোনো কথা বলতে ইচ্ছাই করে না। আর যখন এই ইচ্ছেটা হারিয়ে ফেলেছি, এখন কিন্তু কথা বলতে গেলে কোথায় কি আটকে যায় তাও বুঝতে পারি না। তো যাই হোক, যারা এইমাত্র আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, আমার ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনার মন ছুঁয়ে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আমরা যখন অসুস্থ হই তখনই আমরা বুঝতে পারি যে সুস্থতা আল্লাহর কত বড় একটা নেয়ামত আমাদের জন্য। আসলে যখন আমরা অসুস্থ না থাকি তখন কিন্তু মনে করি আমরা অনেক কিছু পারি, আমাদের অনেক জোর আছে। কিন্তু যখন একটু শারীরিকভাবে অক্ষম হয়ে পড়ি তখনই বোঝা যায় যে আসলে আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় একটা সুস্থতার নেয়ামত দান করেছেন। আসলে মানুষ অসুস্থ হলে তখন বুঝতে পারে যে আমরা কত কিছুতে অক্ষম। তো এই কদিন যেহেতু অসুস্থ ছিলাম, বাসার যে অবস্থায় কী ছিল আসলে সেটা বলে প্রকাশ করা যাবে না। আর আমি আগে যেমনই ছিলাম না কেন, ধরেন বিয়ের আগে সব মেয়ে গুছানো পরিপাটি এরকম থাকে না হয়তোবা, আবার হয়তোবা অনেকে থাকে, কিন্তু আমার বেলায় একটু ভিন্ন। যেমন দেখা যায় বাসার ছোট মেয়ে, তো এই জন্য একটু কাঞ্চনামি ভাব, তারপরে কাজ না করা, পালিয়ে পালিয়ে থাকা, এগুলো কিন্তু আমার মধ্যে একটু ছিল। তো এখন যেহেতু বিয়ে হয়ে গেছে, নিজের সংসার এসে পড়েছি, বা সংসারের বয়সটাও অনেক হয়েছে, 2 বাচ্চার মাও হয়ে গেছি, এখন কিন্তু দেখা যায় নিজের সংসারের কাজকর্ম কিভাবে গুছিয়ে করতে হয় সেটা একটু একটু করে কিন্তু শিখে গেছি। এমন অনেকেই আছে দেখবেন বাসার মধ্যে এলোমেলো সব কিছু অগোছালো এভাবে রেখেও কিন্তু শুয়ে বসে কাটাতে খুবই পছন্দ করে, কমফর্ট ফিল করে। কিন্তু দেখবেন একটা মানুষ যদি পরিপাটি থাকে বা গুছানো, সাজানো গোছানো তার অভ্যাসে পরিণত হয়ে যায়, তাহলে কিন্তু সে যতই অসুস্থ থাকুক, কোনোভাবেই কিন্তু সে ওই অগোছালো পরিবেশের মধ্যে কখনোই নিজেকে কমফর্ট ফিল করাতে পারবে না। তো আমার অবস্থা আসলে তেমন হয়েছে।
কোনো একটা সময় শুয়ে বসে কাটাতে পছন্দ করতাম, বা কাজ যেমন আছে থাকুক, করতে পারবো না এরকম একটা। কিন্তু এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমি যদি মনে করেন যে আমার শরীরের অবস্থা এতটাই খারাপ হয়ে যাক যে আমি উঠে বসে খেতে পারবো না, তারপরও মনে হয় আমার আশেপাশের যদি বালিশটাও একটু এলোমেলো থাকে সেটাও কিন্তু আমি টেনে টুনে সোজা করে তারপর শুই। তো আমার অবস্থা হয়েছে তেমনই, যে একার সংসারে একা দুটো বাচ্চা নিয়ে তারপরেও কিন্তু আমি বসে থাকি না। আর আমার মনে হয় আমি এই শুয়ে থাকি না বিদায় আমি খুব তাড়াতাড়ি সুস্থ হতে পেরেছি। আর যদি আমি সেইটা পারতাম তাহলে হয়তো বা আমি এখনও সেই বিছানায় শুয়েই থাকতাম। তো আমার রান্নাঘরে চুলার পাশে যে এই চামচ খুন্তি রাখার যে স্ট্যান্ডটা, এটার ভিতরে দেখা যায় যে এগুলো রাখতে রাখতে এর ভিতরে একটা পানির দাগ, তাছাড়া ময়লাও পড়ে গেছে। তো ওর ভিতরে যেহেতু হাত ঢুকানো যায় না, তো যতটুকু পেরেছি সেভাবেই পরিষ্কার করেছি। আসলে সবসময় ইচ্ছা করে যে বাসার কোনো কর্নারে যেন একটু ধুলো ময়লা এগুলো না থাকে, হোক এটা আমার বাসা না হোক, তারপরেও আমি যে জায়গাটাতে থাকি আমার কাছে মনে হয় কি সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা নিজের জন্য ভালো, সেই সাথে স্বাস্থ্যের জন্য তো অনেকটাই উপকারী। এমন অনেক মানুষ আছে দেখবেন যে তাদের নিজেদের বেডরুমটা যতটা ক্লিন করা না থাকে বা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তার থেকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ওয়াশরুমটা। আমি এমন অনেক বাসায় দেখেছি। তো বর্তমানে যেহেতু আমি বাসাটা ছাড়তে চাইছি, তো আমার ভিতরে না একটা ভয় কাজ করে যে আমি আবার কোন বাসায় গিয়ে কোন বিপদে পড়ব। কারণ অনেকের কাছেই তো আমি শেয়ার করেছিলাম যে আমি একটা বাসাতে উঠে আমার সেই কিচেন আর ওয়াশরুম পরিষ্কার করতে আমার ৬-৭ দিন সময় লেগে গেছে। আসলে নিজের বাসা যদি অপরিষ্কার হয় সেটা কিন্তু খুব সহজেই আপনি পরিষ্কার করতে পারবেন, সেখানে আপনার কোনো ধরনের অভক্তি কাজ করবে না। কিন্তু অন্য কারো বাসায় গিয়ে তাদের ওয়াশরুম বিশেষ করে ওটা পরিষ্কার করা আসলে খুবই ডিফিকাল্ট। তো ওটা আসলে বাধ্যতামূলক হয়ে আর কি, পরিস্থিতির শিকার হলে তো কিছু করার নেই। তো পরিস্থিতির শিকার হলে আমাদেরকে অনেক কিছুই করতে হয়। আমার ভিডিও যারা রোজ দেখে সেই আপুদের মধ্যে অনেক আপুরা আমাকে অনেকবার একাধিকবার কমেন্ট করেছে আমার এই যে বিছানার চাদরটা, এই বেডশিটটার কথা অনেকেই বলেছে, আপু তোমার বেডশিটটা অনেক বেশি সুন্দর। আসলে আমি নিজে যখন কিনেছিলাম তখন বুঝতে পারিনি, কারণ অনেক সময় দেখা যায় আমরা কিন্তু কিনে ধরা খাই, বা কয়েকদিন ইউজ করার পরে কালারটা চলে যায় বা ভালো থাকে না, বা কাপড়টার উপরে দেখা যায় যে একটু সুতোর মতো উঠে যায়। তো সব কিছু মিলিয়ে বেডশিটটা আসলেই অনেক বেশি সুন্দর। বেশি কিন্তু দাম না, মাত্র ১৪০০ টাকায় এই বেডশিটটা আমি নিয়েছিলাম, কিন্তু অনেক বেশি সুন্দর, একটু কালার যায়নি। তো যাই হোক, অনেক সময় দেখবেন আপনি অল্প টাকায় কিনেও জিতে যাবেন, আবার অনেক সময় দেখবেন অনেক বেশি টাকা দিয়ে কিনেছেন কিন্তু সেই জিনিসটা আপনি বেশি দিন ইউজ করতে পারেননি। আমাদের সবার মধ্যে একটা বদঅভ্যাস আছে কি, যে যদি কোনো জিনিস আমরা অনেক বেশি দাম দিয়ে কিনি তাহলে সেই জিনিসটার না একটু মূল্য বেশি দিই, তারপরে তার প্রতি একটু যত্নশীল হই। কিন্তু যেই জিনিসটার দাম কম সেই জিনিসটা কিন্তু আমরা অবহেলায় ফেলে রাখি, যে নষ্ট হয়ে যাক, ওটার তো দাম কম। কিন্তু আপনি দেখবেন সেই অল্প দামের জিনিসটাও যদি আপনি যত্ন করে আগলে রাখতে পারেন সেটাও কিন্তু অনেক দিন টিকসই দেয়, আর সেটা কিন্তু অনেক দিন আপনি বাঁচিয়ে রাখতে পারবেন। আসলে আমাদের চিন্তাধারার মধ্যে অনেক কিছু ভুল আছে, আমাদের ভাবভঙ্গি বলেন, সব কিছুর মধ্যেই আমাদের একটু সমস্যা থাকে, যার কারণে কিন্তু আমরা অনেক সময় ভুল চিন্তাভাবনা থেকেও ভুল বিচার করি। আমার রুমে এই ফিল্টারটা দেখে কয়েকটা আপু বলেছিল, আপু বেডরুমের ভিতরে কেন পানির ফিল্টার রেখেছো। আসলে কি বলবো, গত ভিডিওতে তো একটা কথা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি যে বিল্ডিংয়ে থাকি এই বিল্ডিংয়ে একটু সমস্যা আছে। তো এর জন্যই আর কি সম্ভবত বাসাটা ছেড়ে দিব, খুব তাড়াতাড়ি ছাড়ার চেষ্টা করছি। তো দেখা যায় কি যে রাত্রিবেলা তো আমরা দেখা যায় যে দুই ছেলেকে বেডরুমে বসে খাইয়ে দিই। তো তখন ওদের পানি আনার ব্যাপারটা হয় কি, যেমন আমি বড় হয়েছি সেটা ঠিক আছে, কিন্তু ওরা যেমন ছোটরা ভয় পায় তেমন আমি ভয় না পেলেও কিন্তু আমার ভিতরে একটা আতঙ্ক কাজ করে। তো সেটা আমি ওদেরকে বুঝতে দিই না যদিও, তারপরেও কিন্তু নিজে নিজে একটু যে ভয় পাই না এমনটা কিন্তু না। তো
তো এই জন্যই আর কি দেখা যায় পানি আনার ব্যাপারটা, এই ডাইনিং রুমে তো এমনিতে স্পেস কম, আমার বাসায় স্পেস খুবই কম আছে, মানে মালামাল যতটুকু রেখেছি এর মধ্যে আমি যে বাড়াবাড়ি করে একটু বাড়তি মালামাল অ্যারেঞ্জ করব বা গুছাবো সেই জায়গা কিন্তু নেই। তো এই জন্য হয় কি যে ওই পানিটা আনার সময় দেখা যায় ছোটো ভাই বড় ভাইকে বলে তুমি নিয়ে আসো, আবার বড় ভাই ছোটো ভাইকে বলে তুমি নিয়ে আসো। তো এইগুলো করতে করতে একটা সমস্যা হয়ে যায়, দেখা যায় যে এই জন্য আমি ফিল্টারটা আমার রুমে রেখেছি যাতে ওই ধরনের সমস্যা ফেস করতে না হয়। এই যে জুতার র্যাকটা, এটা কিন্তু সবাই দরজার সামনেই রাখে বা সেখানেই রাখা উচিত, কিন্তু ওখানে রাখতে গেলে দেখা যায় দরজাটা যখন খুলি তখনই বারবার এই জুতার র্যাকটার সাথে চাপ লাগে, বাড়ি খায়, যার কারণে দেখা যায় ফেটে যাবে। আর যদি বাচ্চা পোলাপান বাসায় না থাকতো তাহলে একটা কথা ছিল, তো ওরা যেহেতু আছে এই কারণে কিন্তু একটু সবসময় বুঝে শুনে মালামাল রাখতে হয়। তো এই জন্য আমার বেডরুমটার সামনের যে দরজাটা ওখানেই রেখেছি আড়াআড়িভাবে, মানে সব সময় চাইলেও আর কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় না। তো যাই হোক, ঘরের কাজকর্ম টুকিটিকি অধিকাংশ যা ছিল ওগুলো সব কিছু গুছিয়ে তারপর সোজা চলে এসেছি কিচেনে। তো আমার বড় ছেলের আর ছোট ছেলের একটা পছন্দের স্যুপ আজকে রান্না করব। তো এটা যখন করি আপনাদের সাথে আসলে শেয়ার করা হয় না, সব সময় শেয়ার করতেও পারি না। তো বড় ছেলের স্কুল এখন খুলেছে, যদিও দেখা যায় শীত দিয়ে ওদেরকে একটু পড়ানো শুরু করেছে, আজকে ফার্স্ট টাইম গেল স্কুলে। তো যাবার সময় বলে গেছে যে আম্মু তুমি আমার পছন্দের স্যুপটা রান্না করে রাখবে, আমি এসে যেন পাই। আসলে এই টাইমটাতে দুপুরে রান্নার আগে কিভাবে স্যুপ রান্না করব, তো যাই হোক ভাবছি ছোট মানুষ বলে গেছে রান্নাটা করে রাখি আর সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করি। আর দেখা যায় যে ওর বই দিবে 10 তারিখে, তার আগে শীটে যা আছে ওগুলো মানে একটু অল্প অল্প করে আর কি শুরু করবে। তো আমার কাছে এটা ভালো লাগছে, কারণ হচ্ছে অনেক দিন যদি স্কুল বন্ধ থাকে তাহলে কিন্তু দেখবেন যে বাচ্চা পোলাপানের অভ্যাসটা খারাপ হয়ে যায়, মানে ওদের পড়াশোনার যে একটা ধারাবাহিকতা ওইটা কিন্তু আর থাকে না, দেখা যায় যে বিশ্রাম নিতে নিতে অভ্যাসটা বদ অভ্যাসে পরিণত হয়। তো এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আমরা কিন্তু নরমালি বাহিরের যে প্যাকেটের যে গুঁড়া যে থাই স্যুপ বলেন বা কর্ন স্যুপ, ওটাই কিন্তু ম্যাক্সিমাম সময় বাচ্চাদেরকে দিয়ে থাকি যাতে কষ্টটা কম হয়। তো বাসায় এভাবে তৈরি করবেন, দেখবেন এটাও কিন্তু কোনো অংশে খারাপ না। আমি মাঝে মাঝে ওদেরকে এটা দিই, এটা কিন্তু অনেক বেশি মজার হয়। তো আমি এখানে হচ্ছে একটু ঘি দিয়ে দিয়েছি যাতে আরও বেশি একটু টেস্টটা বেড়ে যায়, আর তার মধ্যে এই তো চিকেনটা দিয়ে দিলাম। তো রান্নার প্রসেসিংটা দেখলেই তো আপনারা বুঝতে পারবেন কি কি অ্যাড করেছি। তো এগুলো দিয়ে হালকা একটু ভেজে তার মধ্যে হচ্ছে আপনি চাইলে টমেটো সস দিতে পারেন, নাও দিতে পারেন, যেহেতু এখানে গাজর অ্যাড করা আছে কালার এতেই আসবে। তো আমি টমেটো সসটা দিয়েছি যাতে একটু টক টক লাগে এই কারণে। তো রান্না করা আহামরি কোনো কিছুই না, আসলে আমরা চাইলেই বাসায় কিন্তু এই ধরনের খাবার ওদেরকে দিতে পারি। সব সময় বাহিরের খাবারটাই যে মজার হবে এমন কিন্তু না, বাসার খাবারটা কিন্তু স্বাস্থ্যসম্মত থাকে। বাহিরের ওই রেডিমেড খাবারগুলো আমার কাছে ভালো লাগে না, তবে অনেক সময় দেখা যায় যে আসলে বাচ্চাদের পছন্দের কারণেও কিন্তু আমরা দিয়ে থাকি। তো আমি এ সময় হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি, আর এর ভিতরে যে ফুলকপি আর গাজরটা দিয়েছি এটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, এখন কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিব। এমনিতে দেখবেন বাচ্চারা কিন্তু সবজি একদমই খেতে চায় না, তো এইভাবে যদি আপনি একটু মজা করে রান্না করে দেন তাহলে কিন্তু খুব নিমেষেই ওরা খেয়ে ফেলবে। তো এই তো ছিল আমার আজকের ব্লগ, আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।